কল্পনা করুন একটি সুন্দর সাজানো সংসার ভাঙনের মুখে। সেই তিক্ততার রেশ ধরেই হঠাৎ করেই শুনতে পেলেন আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা হয়েছে। মুহূর্তের মধ্যেই আপনার মাথায় আকাশ ভেঙে পড়ল। সমাজ এটাকে এক চোখে দেখে, কিন্তু আইনের চোখ সম্পূর্ণ ভিন্ন। আপনি কি জানেন এই মামলার ভয়াবহতা কেবল মানসিক নয়, বরং এটি একটি সুপরিকল্পিত আইনি ফাঁদ হতে পারে। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল, বাংলাদেশ অফ সুপ্রিম কোর্ট। আজকের এই বিষয়ে বিশেষ সেশনে আমি আপনাদের শুধু আইনি ধারাই শেখাবো না, বরং আমি আশ্বস্ত করতে চাই আইনি লড়াই মানেই আতঙ্ক বা অনিশ্চয়তা নয়, বরং এটি হলো কৌশলী প্রস্তুতির লড়াই। অধিকাংশ মানুষ আইনের খুঁটিনাটি না জানার কারণে ভয়ে সবকিছু মেনে নেয় বা ভুল পদক্ষেপ নিয়ে নিজের বিপদ ডেকে আনেন। আজকের ভিডিওতে আমরা যৌতুক নিরোধ আইন এর ধারা 3 ও 4 এর এমন কিছু খুঁটিনাটি এবং মিথ্যা মামলা মোকাবেলায় আপনার করণীয় কি আলোচনা করব, যা হয়তো আপনি কখনোই শোনেননি। আমরা আলোচনা করব কিভাবে একটি নালিশি দরখাস্তর আড়ালে লুকিয়ে থাকা অসৎ উদ্দেশ্যকে শনাক্ত করতে হয় এবং কোন নথিপত্র আপনার আইনি ঢাল হিসেবে কাজ করবে। অনেকেই মনে করেন মামলা মানেই জেল, কিন্তু বিশ্বাস করুন, আইনের প্রতিটি ধারার মাঝে আপনার আত্মরক্ষার পথ খোলা থাকে। আমরা ধাপে ধাপে শিখব কিভাবে তদন্ত কর্মকর্তার কাছে সত্য উপস্থাপন করতে হয় এবং কিভাবে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি পাল্টা ব্যবস্থা নিতে হয়। তাই ধৈর্য নিয়ে পুরো আলোচনাটি শুনুন। আপনার ছোট একটি ভুল সিদ্ধান্ত, একটি সঠিক সময়ের অসতর্কতা সারা জীবনের আইনি ভোগান্তি ডেকে আনতে পারে। আজ থেকে আর কোনো ভয় নয়, বরং সঠিক তথ্যের ভিত্তিতে নিজের অধিকার প্রতিষ্ঠাই হোক আমাদের লক্ষ্য। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আইনি যাত্রা শুরু করা যাক। যৌতুক আমাদের সমাজে একটি গভীর অভিশাপ, কিন্তু 2018 সালের যৌতুক নিরোধ আইন এই সমস্যার সমূলে দমনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল। এই আইনের ধারা 3 অনুযায়ী যৌতুক দেওয়া ও নেওয়া উভয়ে গুরুতর অপরাধ হিসেবে গণ্য। আবার ধারা 4-এ যৌতুক দাবির শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইনটি আসার মূল লক্ষ্য ছিল নারীকে সুরক্ষা দেওয়া এবং মর্যাদাপূর্ণ বৈবাহিক পরিবেশ নিশ্চিত করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এই আইনের অপব্যবহারের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ, ভুল বুঝাবুঝি বা পারিবারিক তিক্ততাকে যৌতুক মামলার মোড়ক দেওয়া হচ্ছে। আইনি দর্শনের গভীরতম দিকটি হলো একটি অপরাধ প্রমাণের জন্য কেবল অভিযোগই যথেষ্ট নয়। আইনের ভাষায় একে বলা হয় মেনস্ট্রিয়া বা অপরাধমূলক মানসিকতা। এর পাশাপাশি প্রয়োজন অকাট্য সাক্ষ্য প্রমাণ। কেবল কারো বিরুদ্ধে অভিযোগ করলেই কেউ অপরাধী হয়ে যায় না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিয়ের কয়েক বছর পর কিংবা যখন বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়, ঠিক সেই মুহূর্তেই মামলাগুলো হচ্ছে। আমাদের বিচার ব্যবস্থা অত্যন্ত প্রখর। আদালত যখন যৌতুক সংক্রান্ত মামলাগুলো দেখেন, তখন বিচারক কেবল অভিযোগের কাগজটি দেখেন না, তিনি দেখেন ঘটনার পেছনের সত্যতা। কখন এই যৌতুক চাওয়া হলো, কার সামনে চাওয়া হলো, কেন আগে কোনো অভিযোগ করা হয়নি। এই প্রেক্ষাপটে আপনার সচেতনতার জায়গা বড় ঢাল। মনে রাখবেন, যৌতুক মামলা দায়েরের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু শর্ত থাকে। অনেক ক্ষেত্রে মিথ্যা অভিযোগ সাজিয়ে মামলা করা হয়, কিন্তু সাক্ষ্য আইনের পরিধিতে যদি প্রমাণ না থাকে, যদি আপনার কাছে যৌতুক চাওয়ার কোনো অডিও রেকর্ড, মেসেজ বা সাক্ষীর জবানবন্দি না থাকে, তবে এই মামলা টিকে থাকার কোনো কারণ নেই। মামলা খারিজ হওয়া বা খালাস পাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। আমি সব সময় বলি, আপনি যদি মনে করেন মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে বিপদে ফেলবেন, তবে মনে রাখবেন আইন প্রতিটি ঘটনার চুলছেড়া বিশ্লেষণ করে। আর আপনি যদি অভিযুক্ত হন, তবে আতঙ্কিত না হয়ে আইনের এই দর্শনগুলো বুঝুন। মিথ্যা অভিযোগের বিপরীতে আপনার কাছে কি প্রমাণ আছে?
যে আপনি সেখানে ছিলেন না, কিংবা সেই সময়ে আপনার স্ত্রীর সাথে আপনার কথোপকথন কি স্বাভাবিক ছিল? এই নথিগুলোই ন্যায় বিচারের সত্যকে আলাদা করে। আইনি সচেতনতা মানেই আইন জানা নয়। আইনি সচেতনতা মানে হলো নিজেকে রক্ষা করা, নিজের পরিবারকে হয়রানি থেকে বাঁচানো এবং পরিবারের সম্মান অটুট রাখা। আমাদের দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা যৌতুক নিরোধ আদালতগুলোতে বিচারক অত্যন্ত সচেতন। তারা বোঝেন কোন মামলাটি প্রকৃত এবং কোনটি কেবল প্রতিহিংসার বশবর্তী হয়ে করা হয়। আপনার কাজ হলো সত্যের পথে থাকা এবং সঠিক সময়ে উপযুক্ত আদালতে উপস্থাপন করা। এই প্রক্রিয়াটি যদি আপনি অটল থাকেন, তবে মিথ্যা বেসাতি বেশি দিন টিকতে পারবে না। আচ্ছা, আপনারা যারা দেখছেন, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যার পরিচিত কেউ মিথ্যা যৌতুক মামলার শিকার হয়েছে বা এর আইনি জটিলতা নিয়ে চিন্তিত? আমাদের দেশের আদালতগুলোতে যৌতুক মামলার ভিড় কেন বাড়ছে? এই বিষয়গুলো কি পারিবারিক নাকি অন্য কিছু? আপনারা কমেন্ট সেকশনে আপনাদের অভিজ্ঞতা এবং প্রশ্নগুলো সংক্ষেপে লিখুন। আমি দেখতে চাই আপনারা ব্যক্তিগত জীবনে এই ধরনের হয়রানির সাথে কতটা পরিচিত। একটা তথ্য দেই, আদালতে অধিকাংশ যৌতুক মামলা আপোষ বা সাক্ষ্যের অভাবে খারিজ হয়ে যায়। তাই আপনাদের প্রশ্নগুলো আমাদের জানান। আমি প্রশ্নোত্তর পর্বে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আসি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল অংশে, মূল আইনি সমাধান। যৌতুক মামলা লড়াইয়ের প্রধান ঢাল বা অস্ত্র হলো প্রমাণ। মনে রাখবেন, যৌতুক মামলা দায়েরের প্রক্রিয়াটি কোনো অতর্কিত হামলা নয়, এটি আইনি নিয়ম মেনে শুরু হয়। অভিযোগকারীকে প্রথমে একটি নালিশি দরখাস্ত বা পিটিশন দাখিল করতে হয়। এরপর বিজ্ঞ আদালত বিষয়টি তদন্তের জন্য বা সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন। আইনের মারপ্যাচ বা লড়াইয়ের আসল ক্ষেত্র এখানেই। তদন্তের সময় যদি আপনি দক্ষভাবে প্রমাণ করতে পারেন যে দাবিকৃত যৌতুকের ঘটনাটি কাল্পনিক এবং মিথ্যা, তবে মামলাটি আপনার প্রাথমিক ধাপেই নড়বড়ে হয়ে পড়বে এবং আদালত সেটিকে খারিজ করে দিতে পারেন। এখানে আসে ডিসচার্জের বিষয়। যখন আমরা খারিজের কথা বললাম, এখন প্রশ্ন আসে আপনার করণীয় কি? প্রথমেই কোনো প্রকার আতঙ্কিত হবেন না। মামলা দায়েরের তথ্য পেলেই দ্রুত আইনজীবীর সাথে পরামর্শ করুন এবং হাইকোর্ট থেকে আগাম জামিন নিশ্চিত করুন। এটি আপনার অপরাধের স্বীকারোক্তি নয়, বরং এটি আপনার আইনি অধিকার। আগাম জামিন পাওয়ার পর আপনি মানসিকভাবে শান্ত হয়ে আপনার আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিতে পারবেন। এরপর আসে ডিজিটাল এভিডেন্স বা তথ্যের সংগ্রহ। আমাদের সমাজে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যকার দিনমোহর, খোরপোশ বা ব্যক্তিগত মতবিরোধ যৌতুক মামলা হিসেবে সাজানো হয়। আপনাকে আদালতের সামনে প্রতিষ্ঠিত করতে হবে যে এটি যৌতুক নয়, বরং পারিবারিক বিরোধ। প্রতিটি কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ মেসেজ, অডিও ক্লিপ যা আপনার বা আপনার স্ত্রীর কথোপকথনের সত্যতা প্রকাশ করে, সেগুলো ডিজিটাল ফরেনসিক বা উপযুক্ত মাধ্যমে সংরক্ষণ করুন। অনেক সময় দেখা যায় স্ত্রী নিজেই মেসেজের টাকা বা অন্য কোনো সম্পদের হিসাব দাবি করছেন, যা আইনের চোখে যৌতুক নয়, বরং নিছক ব্ল্যাকমেইল। এই মেসেজগুলোই আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাল্টা আইনি ব্যবস্থা। যদি মামলাটি সম্পূর্ণ বানোয়াট হয়, তবে সাক্ষ্য গ্রহণ শেষে দণ্ডবিধির 211 ধারা অনুযায়ী মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে পাল্টা মামলা করার আইনি অধিকারও আপনার রয়েছে। দণ্ডবিধির 211 ধারা হলো মিথ্যা অভিযোগ দায়েরের শাস্তির বিধান। এটি সম্পর্কে অনেক আইনজীবী গুরুত্ব দেন না, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে এই অস্ত্রটা ব্যবহার করতে পারেন আইনজীবীর মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি আপনার আইনি ঢাল। আদালত কোনো প্রতিহিংসার জায়গা নয়, আদালত হলো ন্যায়ের জায়গা। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার স্ত্রী বা তার পরিবার কেবল আপনাকে হয়রানির উদ্দেশ্যেই এই মামলাটি করেছে, তবে আদালত আপনার প্রতি অবশ্যই সহমর্মী হবেন।
কোর্ট ফি এবং আইনজীবীর খরচের চেয়েও বড় হলো আপনার আইনি লড়াইয়ের কৌশল। অনেক সময় দেখা যায় স্বামী পক্ষ তড়িঘড়ি করে ভুল বা অগোছালো প্রমাণ জমা দেন। আপনার প্রমাণগুলো হতে হবে ধারাবাহিক এবং প্রাসঙ্গিক। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রতিটি বক্তব্য যেন একই সুরে থাকে। মনে রাখবেন, যৌতুক নিরোধ আইনের মামলাগুলো আদালত সাক্ষীদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের সদস্য বা প্রতিবেশী যারা আপনার সম্পর্কের সত্যতা জানেন তাদের তালিকা প্রস্তুত রাখুন। সবশেষে বলবো, মামলার প্রতিটি তারিখে উপস্থিত থাকা এবং আদালতের নিয়ম মেনে চলা আপনার ব্যক্তিত্বের প্রমাণ। অযথা পালানোর চেষ্টা করবেন না, এতে আদালত মনে করতে পারে আপনি দোষী। আইনি লড়াইয়ে কৌশলী হন, ধৈর্য ধরুন এবং আইনজীবীর সাথে প্রতিটি পদক্ষেপ নিয়ে খোলাখুলি আলোচনা করুন। মনে রাখবেন, মিথ্যা অভিযোগকারী যখনই দেখবে আপনি আইনিভাবে যথেষ্ট শক্তিশালী এবং অটল, তখনই তারা আপোষের পথ খুঁজবে আপনার সঙ্গে। আইনি লড়াইয়ে জয়ী হতে হলে আপনাকে আবেগ নয়, বরং আইনের ভাষা ব্যবহার করতে হবে। আর আজকের এই আলোচনার প্রতিটি পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন, তবে মিথ্যা মামলার জালে আর কেউ আপনাকে জড়াতে পারবে না। আমরা একটি বাস্তবিক কেস স্টাডির গল্প বলি। এবার বিষয়টি আরো পরিষ্কারভাবে বোঝানোর জন্য আপনাদেরকে একটি বাস্তব ভিত্তিক কেস স্টাডির কথা বলি। রহিম সাহেব, তিনি একজন সরকারি চাকরিজীবী। তার স্ত্রী ব্যক্তিগত মনোমালিন্যের কারণে বিবাহ বিচ্ছেদের হুমকি দিয়ে রহিম সাহেবের বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। রহিম সাহেব প্রথমত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু আতঙ্কিত না হয়ে তিনি বিচক্ষণতার পরিচয় দিলেন। তিনি প্রথম তার স্ত্রীর সাথে কয়েক বছরের কথোপকথন এবং অডিও রেকর্ড যত্ন সহকারে সংরক্ষিত রেখেছিলেন, যেখানে স্পষ্টভাবে শোনা যাচ্ছিল তার স্ত্রী যৌতুক নয়, বরং অতিরিক্ত টাকা ও সম্পত্তির লোভে হুমকি দিচ্ছেন এবং টাকা না দিলে তাকে যৌতুক মামলায় ফাঁসিয়ে দেবেন। রহিম সাহেব ধৈর্য না হারিয়ে দ্রুত একজন আইনজীবীর সাথে পরামর্শ করে হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেন এবং তদন্ত কর্মকর্তার সামনে অত্যন্ত কৌশলে অডিও এবং ভিডিওগুলো এবং মেসেজ প্রিন্টের মাধ্যমে উপস্থাপন করলেন। আদালত দেখলেন রহিম সাহেব প্রকৃতপক্ষে কোনো যৌতুক দাবি করেনি, বরং তিনি তার স্ত্রীর অযৌক্তিক এবং অতিরিক্ত আর্থিক দাবির শিকার। দীর্ঘ আইনি লড়াই শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হলো এবং আদালত মামলাটি খারিজ করে দিলেন। রহিম সাহেব এখানেই থেমে যাননি। তিনি দণ্ডবিধির 211 ধারা অনুযায়ী এই মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করলেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. আতঙ্ক বা প্যানিক বিপদ বাড়ায়। রহিম সাহেব যদি ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতেন বা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন, তবে তিনি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হতেন, আর ক্লেম থাকাই তার জয়ের প্রথম ধাপ। দ্বিতীয়ত হচ্ছে প্রমাণ বিপদ কমায়। আজকের ডিজিটাল যুগে অডিও রেকর্ড, মেসেজ, চ্যাট হিস্ট্রি, এই নথিগুলোই আপনার সবচেয়ে বড় আইনজীবী। রহিম সাহেব অডিও রেকর্ড প্রমাণ করেছেন যে তিনি নির্দোষ। আইন সত্যের পক্ষেই থাকে। সঠিক সময়ে সঠিক আইনি পদক্ষেপ নিলে এবং আদালতে সাক্ষ্য উপস্থাপন করলে কখনোই আপনাকে বঞ্চিত করতে পারবে না। রহিম সাহেব যেভাবে নিজের সম্মান এবং ক্যারিয়ার রক্ষা করেছিলেন, আপনি যদি সচেতন হন এবং সঠিক প্রমাণ হাতে রাখেন, তবে আদালত আপনাকে বিচার থেকে বঞ্চিত করবে না। অনেক সময় আমরা ভয়ে পালানোর বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, যা একদমই উচিত নয়। বরং আইনি লড়াই করে নিজের সম্মান ফিরে পাওয়াটা হলো একজন সচেতন নাগরিকের কাজ। আমরা আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা যৌতুক নিরোধ আইনের প্রতিটি দিক, মিথ্যা মামলার ভয় এবং সেই ভয় কাটিয়ে আইনি লড়াইয়ে জেতার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ থেকে আপনারা নিশ্চয়ই একটি বিষয় বুঝতে পেরেছেন, আইন মানেই আতঙ্ক নয়, আর মামলা মানেই জেল নয়। সঠিক প্রস্তুতি, নথিপত্রের যথাযথ সংরক্ষণ এবং সময় মতো বিজ্ঞ আইনজীবীর পরামর্শ আপনার জীবনকে সহজ ও সুরক্ষিত করে তুলতে পারে। মিথ্যা মামলার ভয় কাটিয়ে আইনের আশ্রয় নেওয়াটা হলো একজন সচেতন নাগরিকের ধর্ম।
মনে রাখবেন, আদালত কোনো প্রতিহিংসার জায়গা নয়, এটি ন্যায়ের জায়গা। আমি জানি আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন জমে আছে, অনেক ব্যক্তিগত জটিলতা নিয়ে আপনারা ভাবছেন। আপনাদের সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে রেখে দিন। আমি চেষ্টা করব পরবর্তী সেশনগুলোতে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে। আমাদের আজকের এই ভিডিও যদি আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসে, তবে এখনই শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো মিথ্যা মামলার ভয়ে থাকা কোনো মানুষের মনোবলকে বাড়িয়ে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আইনি আপডেটগুলো মিস না হয়। সবশেষ বলবো, আপনার অধিকার সম্পর্কে সচেতনতাই আপনার সবচেয়ে বড় আইনি সুরক্ষা। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, নিজের অধিকার সম্পর্কে আপোষহীন থাকুন এবং সর্বদা সত্যের পথে থাকুন। আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।